গঙ্গার ধারে গ্রাম। গ্রামে বহু লোকের বাস। গ্রামে সকলের বাড়িতে বাগান পুকুর যেমন আছে, তেমনই আছে বন জঙ্গল, ঝোপঝাড়, শ্মশান, গঙ্গাযাত্রীর ঘর। তাছাড়া স্কুল পাঠশালাও আছে। এই গ্রামে গঙ্গার ধারে দোতলা বাড়ি, বহুকাল পড়ে আছে। গ্রামের লোক বলে ভূতের বাড়ি। এই গ্রামে বাস করত ঠাকুরদাস চক্রবর্তী। তার অনেক টাকা। সে ছিল দারুণ কৃপণ। গ্রামের কারোর সঙ্গে মিশত না, পাছে কেউ টাকা ধার চায়। কারো বাড়ি নিমন্ত্রণ খেতে যেত না, পাছে তার নিজের বাড়িতে কাউকেও কোনো কাজে কোনোদিন নিমন্ত্রণ করতে হয়। গ্রামের লোকে তার নাম করত না, তার ছায়া দেখলে সরে যেত। মুখ দেখলে কে জানে সেদিন কি বিপত্তি ঘটবে। তার স্ত্রী ছিল, ছেলে মেয়ে ছিল, তারা একরকম না খেয়ে বিনা চিকিৎসায় মারা গেল। তারপরে ঠাকুরদাস মারা গেল। মারা গিয়ে ভূত হয়ে সে ওই বাড়িতে বাস করছে। সে মারা যাবার পর তার একটা ছেলে দেবীদাস ছিল বেঁচে, কিন্তু বাবা ভূতের দৌরাত্মে সে বেচারিও বাড়িতে বাস করতে পারল না। কোথায় একদিন নিরুদ্দেশ হয়ে গিয়েছে। গ্রামের মানুষজন আজ 20-22 বছরেও তার কোনো পাত্তা পায়নি। সেই থেকে ও বাড়ি এমনিই পড়ে রয়েছে। বাড়ির দরজা জানলা কপাট ভেঙে খসে পড়ছে। বাগান যেন জঙ্গল। শুধু বাগানের মধ্যে যে পুকুর ছিল, জল শুকিয়ে পুকুরের এত বড় বুকখানা খাঁ খাঁ করছে। ও বাড়িতে কত মানুষ তারপর বাস করতে গেছে, পুরো একটা রাতও কেউ থাকতে পারেনি। নির্মেঘ আকাশ, হঠাৎ বাড়ির মধ্যে ঝড়ের দমকা বেগ, পেঁচার ডাক, ছোট ছেলের ককানি কান্না, বন্ধ দরজা জানলা দুমদাম শব্দে খুলে যায়, আর সারা বাড়িতে গটগট খড়ম পায়ে মানুষ চলার শব্দ। তার উপরও যারা বাড়ি ছেড়ে যায়নি, তাদের পা ধরে হিড়হিড় করে টানা সিঁড়ির ওপর থেকে দুম করে নিচে আছড়ে ফেলা, এমনই নানা দৌরাত্ম্য। শেষে এমন ব্যাপার হলো, ও বাড়িতে যাওয়া নয়। রাত 9টার পর ও বাড়ি আর বাগানের ধার দিয়ে মানুষজন রাত্রে চলতে পারে না। ঝাঁকে ঝাঁকে ওরা বাদুড় চামচিকে এসে না খেমকে ঝাপটা মেরে সরে যায়। গাছের ডাল মর্মর শব্দে নিচে হেলে পড়ে পথ আটকায়। সে ডালের পাশ কাটিয়ে চলতে গিয়ে গায়ের অমন জোয়ান মানুষ 3 কড়ি ডাল থেকে দুটো ফ্যাকড়া বেরিয়ে চিমটের মতো তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল প্রায় 20 হাত দূরে। সে আছাড়ে 3 কড়ির পা ভেঙে 2টি মাস তাকে বিছানায় পড়ে থাকতে হয়েছিল। তারপর একবার বাগানের মধ্যে ছিল পথের দিকে বড় জামরুল গাছ। পথে দাঁড়িয়ে আকশির খোঁচা দিলে ঝরঝর করে পড়তো একরাশ জামরুল। স্কুলের ছেলেরা একদিন শনিবারে 1:30টার সময় ছুটি হলে দল বেঁধে এসে পথে দাঁড়িয়ে ওই গাছের ডালে আকশি লাগিয়ে ডাল নাড়া দিয়েছিল। যেমন ডালে নাড়া দেওয়া, অমনি গাছের দুটো ডাল দুদিক থেকে নেমে ছেলেদের পিঠে পটাপট। তারা যে করে পালিয়ে এসেছিল তার বলবার নয়। শুধু তাই, বাগানের ওধারে নদী। একদিন রাত্রে বাগানের গা ঘেঁষে নদীতে নৌকা নিয়ে আসছিল বনমালী মাঝি। ওপার থেকে সোয়ারি নিয়ে যেমন এই চক্রবর্তীর বাগানের গায়ে নৌকা আসে, হঠাৎ নৌকোর সামনে জলের বুকে কি একটা ভারী পদার্থ পড়ল। সঙ্গে সঙ্গে ঢেউ ওঠে, আর সেই ঢেউয়ের দোলায় নৌকা উল্টে বনমালী পড়ল জলে। সোয়ারি পড়ল ডাঙায় ছিটকে, পড়েই অজ্ঞান। বনমালীকে পাওয়া গেছিল ও জায়গা থেকে 8 মাইল দূরে নদীর ঘাটে বেহুশ অজ্ঞান অবস্থায়। সকালে ঘাটে যারা এসেছিল চান করতে, তারা দেখে বনমালীকে তুলে সেবায় পরিচর্যায় তার জ্ঞান আনায়। জ্ঞান হতে বনমালী বলেছিল, বাপরে, চক্রবর্তী খুড়ো আমাকে জলে ডুবিয়ে দিতে দিতে এ ঘাটে ফেলে দিয়ে যায়। সোয়ারির কোনো পাত্তা মেলেনি। নৌকোখানা পাওয়া গিয়েছিল চক্রবর্তীর বাগানের নিচে, ডাঙায় উল্টানো অবস্থায়। তারপর ওপারে ছিল ফুলো আর কানু, দাগি সিধেল চোর। তারা পুলিশকেই ভয় করে না, তা ভূতকে করবে?
সকলের বিশ্বাস চক্রবর্তীর ছিল বহুত টাকা। সে টাকা কোনো ব্যাংকে সে কোনোদিন রাখেনি। বুকের হাড় পাঁজরার মতো সে টাকা কৃপণ চক্রবর্তী বুকে করে রাখত। যে ছেলে নিরুদ্দেশ হয়ে যায়, সে যে একটি পয়সা পায়নি তা তার দুর্দশা দেখে সকলেই বুঝেছিল। সেই ভুলো আর কানু ঠিক করলো চক্রবর্তীর বাড়িতে হানা দিয়ে তারা সেই টাকা করবে আত্মসাৎ। অতি নিঃশব্দে গোপনে তারা এসে ও বাড়িতে একদিন রাত্রে আস্তানা নিয়েছিল। তাদের হাতে সিঁধ কাঠি এবং আরও কী সব যন্ত্র। গভীর রাত্রে লণ্ঠন জেলে তারা দুটো ঘরের মেঝে খুঁড়ে কিছু না পেয়ে দোতলার যে ঘরে চক্রবর্তী মারা গিয়েছিল সেই ঘরের মেঝে খুঁড়ছিল। 2-5 মিনিট তারা শাবলের ঘা মেরেছে। ঘরের দরজা বন্ধ। হঠাৎ ঘরের দরজা গেল খুলে। খুড়কো আঁটা দরজা। দড়াম শব্দে সে দরজা গেল খুলে। দুজনে পিছনে চেয়ে দেখে চক্রবর্তী খুড়ো। গায়ে মাস নেই, শ্বাস নেই, মুখখানা শুধু আছে। কঙ্কালের ওপর চক্রবর্তীর মুন্ডু বসানো। কঙ্কাল এলো এগিয়ে। এসে কথা নয়, বার্তা নয়, দুটি হাড়ের হাতে দুজনের টুটি টিপে জানলা খুলে দুজনকে দিলে ঝপ করে নিচের বাগানে ফেলে। পরের দিন সকালে কেষ্টর জ্ঞান হতে চোখ মেরে সে দেখে বাগানে পড়ে আছে, পাশে ভোলা। সে তখনও অজ্ঞান অচেতন। উপায়? কেষ্ট কোনো মতে বেরিয়ে এসে লোকজনকে খবর দেয়। তাই তো গায়ের লোক জানতে পারলো এ ব্যাপার। সকলে এসে ভোলাকে তুলে নিয়ে হাসপাতালে দিয়ে আসে। 2 দিন পরে ভোলার চেতনা হলো, কিন্তু সে পাগল হয়ে গেল। 2 চোখে ফ্যাল ফ্যাল দৃষ্টি, আর থেকে থেকে শুধু বলে, চকর্তি মশাই। তাদের সিঁধ কাঠি আর যন্তর মন্তর সেগুলোর যে কি হলো কেউ জানে না। বাড়ির মধ্যে ঢুকে কেউ তার সন্ধান নেবে এমন পরোয়া গায়ে কারো নেই। এমনি কত গল্প যে চলে আসছে ও বাড়ির সম্বন্ধে কতকাল ধরে, তার আর সংখ্যা হয় না। এখন বলি, সদ্য ওই চক্রবর্তী মশাইয়ের যে গল্প শুনেছি। তখন দেশ স্বাধীন হয়েছে, তাই সেই গাঁয়ের মাতব্বরের দল ঠিক করলেন ধুমধামে স্বাধীনতা দিবস পালন করবেন। মস্ত উৎসব হবে। কোনো মন্ত্রী বা উপমন্ত্রীকে এনে মহা ধুমধাম বাঁধাবেন। গ্রামের ছেলেরা কলকাতার কলেজে পড়ে। তারা বললে নাট্যাভিনয় করবে। 3 রাত্রি ধরে অভিনয়। 3 রাত্রে 3খানা নাটকের অভিনয়। ফিমেল পার্টে নামাবার জন্য কলকাতা থেকে আনা হয়েছে 2টি বন্ধুকে, সাত্তকী আর অমর সিংহীকে। তারা নাকি খুব ভালো ফিমেল পার্ট করে। ঠিক হলো রিহার্সাল হবে ওই চক্রবর্তীর পোড়ো বাড়িতে। মাতব্বররা মানা করলেন, ভয় দেখালেন, কিন্তু ছেলের দল সে কথা গ্রাহ্য করল না। তারা বললে, ভূত ভূত স্রেফ কুসংস্কার। ভূতের নাম শুনে অমর সিংহী মেতে উঠল যেন। সে বললে, ভূত যদি থাকে তাকে দেখতে চাই। ভূতের গল্পই শুনে আসছি, চোখে কখনো দেখিনি। এখানে যদি সে সুযোগ পায়। মাতব্বররা মানা করলেন, বললেন, একে একালের ছেলে, তার উপরে স্বাধীন দেশ। এরা মানুষকেই মানতে চায় না, তা ভূতকে মানবে? তবে সাবধান, আমরা নজর রাখব। চক্রবর্তীর বাড়ির বৈঠকখানা তারা সাফ করিয়ে সেখানে পাতল অমর সিংহী আর সাত্তকী আস্তানা। তারা অতিথি। তাদের মান এবং মন রাখতে গাঁয়ের ছেলেরাও বললে, আমরাও ওখানে থাকব, শুধু নাইতে খেতে বাড়িতে আসা। তারপর রাত্রে রিহার্সাল। 1খানা নয়, 3খানা নাটকের রিহার্সাল। সব কখানাই জাতীয়তার উদ্বোধক ঐতিহাসিক নাটক। সকলেই বীর্য শৌর্য দেখাতে চায়। যার গলা যত চড়ে সেদিকে সকলের প্রাণপণ সংগ্রাম। হ্যাঁ, রীতিমতো সংগ্রাম চলেছে। রিহার্সাল চলছে। হঠাৎ সে ঘরের দরজায় চক্রবর্তীর কঙ্কাল। কঙ্কালের ঘাড়ে চক্রবর্তীর মুন্ডু সকলে দেখল। দেখে অমর সিংহী বললে,
কে মশাই? বহুরূপী সেজে দেখা দিলেন এসে। দু চারজন গায়ের ছেলে বলে উঠল, তুমিই কিপ্টে চক্রবর্তীর ভূত? বটে। সাত্তকী বলল, সরে পড়ো, আমাদের রিহার্সালে বাধা দিও না। কঙ্কাল নিথর, নিস্পন্দ। অমরসিংহী বললে, যাও, এখানে তোমার কিছু হবে না। সকলে জোর পেল মনে, বললে, হ্যাঁ হ্যাঁ, ভাগো। অমরসিংহী বললে, তোমার অনেক গল্প শুনেছি বাপু, ওসব গল্প গাঁজা, এখানে তোমার গাঁজা চলবে না, সরে পড়ো। কঙ্কালের দাঁতের পাটি মুক্ত হলো এবং মুখে খনা ভাষায় আওয়াজ বেরোল, আমি কারো ঘেঁস সইতে পারি নে, কোনো কালে না। বেঁচে থাকতে পারিনি, মরে গিয়েও পারি না। তোমরা হইচই করে চিৎকার করে আমার শান্তি কেন ভঙ্গ করছো? অমরসিংহী বললে, তার কারণ যে মরে সাফ হয়ে গেছে এ পৃথিবীর সঙ্গে তার কোনো সম্পর্ক থাকতে পারে না। মরে গিয়েও তুমি যদি এ বাড়ি আঁকড়ে থাকতে চাও তাহলে তোমার সে কাজ হবে বেআইনি। অতএব এ বাড়িতে এখন তোমার কোনো অধিকার নেই থাকবার, তুমি সরে পড়ো। কঙ্কাল বললে, কিন্তু। বাধা দিয়ে সাত্তকী বলে উঠল, কিন্তু টিন্তু চলবে না, আমরা তোমাকে মানি না, তুমি যাও। না হলে সেই মামুলি দাওয়াই আমরা কোরাসে রাম গান করব, রঘুপতি রাঘব রাজা রাম। কঙ্কাল চুপ। হঠাৎ মনে হলো যেন মোটরের টায়ার ফেটে হুশ করে বাতাস বেরোল, তেমনই শব্দ। অর্থাৎ কঙ্কাল নিঃশ্বাস ফেলল, নিরুপায়ের মতো নিঃশ্বাস। তারপর কঙ্কাল বাতাসে গেল মিলিয়ে। রাত 2টো পর্যন্ত চলল রিহার্সাল, তারপর নিদ্রা, নিশ্চিন্ত গাঢ় নিদ্রা। পরের দিন সকালে কথা কিন্তু এরা কারো কাছে প্রকাশ করল না। রাত্রি আসতে আবার রিহার্সাল চলছে। তার মধ্যে হঠাৎ সেই কঙ্কালের আবির্ভাব। সকলে চেয়ে দেখল। অমরসিংহী বললে, আজ আবার এসেছো জ্বালাতন করতে? কালকের দাওয়ায় হলো না? হ্যাঁ? কঙ্কালের দাঁতের পাটি নড়ল। বেশ হুঙ্কার দিয়ে কঙ্কাল বলল, কাল ভালো কথাই বলেছিলুম, শুনলে না? দেখাবো নাকি মজা? অমরসিংহী তেড়ে গেল তার সামনে, তার হাতে রাজার তলোয়ার। সেই তলোয়ার উঁচিয়ে বললে, শুধু তো কখানা হাড়, এই তলোয়ারের চোট মেরে ওগুলো খসিয়ে টুকরো টুকরো করে দেব। কঙ্কাল বললে, জানো আমি ভূত। সাত্তকী বললে, আমরা ভূত মানি না, তোমাদের নামে ভয় পেয়ে অনেকের অনেক সর্বনাশ হয়েছে। তোমার ছেলে বাড়ি ছাড়া, দেশ ছাড়া। জানো, তোমাদের আমরা ভেলকি নাচ নাচাতে পারি। অমর বললে, যাও এখান থেকে, আমাদের ভয় দেখিয়ে ফল পাবে না, আমরা এ বাড়ি ছাড়ব না। জোর যার মুলুক তার, চাও যদি তো ফাইট করতে পারি। সাত্তকী অ্যাক্টিংয়ের ভঙ্গিতে ঘুষি পাকিয়ে বলে উঠল, শোন রে বর্বর, চলে যায় এখান থেকে, না হলে এ বজ্রমুষ্টি ইহার আঘাতে রফা করে দেবো তোর দফা। তার অ্যাক্টিং শেষ হলো না, কঙ্কাল হলো অদৃশ্য। পরের রাত্রে রিহার্সালের সময় আবার তার আবির্ভাব। এরা কিছু বলবার আগেই কঙ্কাল বললে, দয়া করে আমাকে মুক্তি দাও, আমি এই গোলমাল ছুঁয়ে থাকতে পারছি না। অমরসিংহী বললে, না পারো পথ দেখো, এ বাড়িতে আর থাকা চলবে না তোমার। আজ শেষবারের মতো তোমাকে বলছি, ফের যদি এসে দেখা দাও তাহলে কঙ্কাল চূর্ণ করে পুড়িয়ে দেব। তারপর থেকে বাড়িতে চক্রবর্তীর ভূতের আর দেখা নেই। গায়ের সকলে শুনলেন এ কথা, তারা পরখ করলেন এবং থিয়েটার চুকে গেলে তারা নোটিশ ছাপিয়ে দিলেন ঠাকুরদাস চক্রবর্তীর নিরুদ্দেশ ছেলে দেবীদাসের নামে। দেবীদাস চক্রবর্তী, যেখানেই তুমি থাকো এ বিজ্ঞাপন পাঠ মাত্র গ্রামে ফিরিয়া তোমার পৈতৃক ভিটা দখল করিবে। এ বাড়ি এখন ভূতলেশহীন, সম্পূর্ণ নিরাপদ জানিবে।
জানি না এ বিজ্ঞাপন দেবীদাস চক্রবর্তীর নজরে পড়েছে কিনা এবং সে বাড়িতে ফিরে এসেছে কিনা। তবে খবর নিয়ে জেনেছি সে বাড়িতে বা বাড়ির ত্রিসীমানায় ভূতের ছায়াও সেই থেকে আজ পর্যন্ত কেউ আর দেখেনি।